গল্পের সুর চ্যানেলে এখন আপনাদের জন্য রয়েছে নরেন্দ্র দেবের লেখা একটি গল্প অপবাদ। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। শিবুদের ঠিক পাশের বাড়িতেই ইলা আর নীলা বলে দুটি সুন্দরী তরুণী থাকে। তারা দুই বোন, অল্পদিন হলো এ পাড়ায় এসেছে। কিন্তু এরই মধ্যে পাড়ায় তাদের বদনাম রটেছিল যে তারা নাকি সুচরিত্রা নয়, কারণ তাদের কোনো পুরুষ অভিভাবক ছিল না। বাড়িতে ঝি চাকর আর দারোয়ান ছাড়া আর কোনো লোকজন দেখা যেত না। কেবল রোজ রাত্রি ৯টার সময় একখানা খুব বড় মোটর গাড়ি তাদের বাড়ির গলির মুখে এসে দাঁড়াতে দেখা যেত। কিন্তু কত রাত্রে যে সেখানে ফিরে যেত তার খবর পাড়ার লোকেরা কেউ সঠিক বলতে পারত না। কেউ বলতো ১২টা, কেউ বলতো ১টা, কেউ বলতো ২টো। কাজেই এ সম্বন্ধে একটা চূড়ান্ত মীমাংসা আজও হয়নি। তবে এটুকু একরকম স্থির হয়ে গেছিল যে মোটরখানা অনেক রাত্রে ফেরে এবং তার মালিক একজন মস্ত বড়লোক এবং নামজাদা অ্যাটর্নি। গুজব যে এই বড়লোক অ্যাটর্নি বাবুই নাকি বড় বোন ইলার রূপের ফাঁদে ধরা পড়ে এদের সমস্ত ব্যয়ভার বহন করছেন। কিন্তু সে যাই হোক, বেশ্যা বলে বদনাম রটলেও কেউ তাদের একদিনের জন্যও পাড়ায় কোনো বেচাল দেখতে পায়নি। মাঝে মাঝে সে বাড়ি থেকে মিহি সুরে শ্রবণ মধুর সঙ্গীত আলাপ শোনা যেত বটে, কিন্তু চিক ফেলা বারান্দার দিকে অনেকক্ষণ হাঁ করে চেয়ে থেকেও শিবু কোনোদিন তাদের পাশের বাড়ির এই রহস্যময়ী ভাড়াটেদের কারোরই মুখ দেখতে পেত না। হঠাৎ একদিন কলেজ যাবার সময় শিবু দেখল তাদের গলির মুখে বেথুন কলেজের প্রকাণ্ড বাসখানা এসে দাঁড়িয়েছে। একটু পরেই তাদের পাশের বাড়ি থেকে একটি ১৫-১৬ বছরের ফুটফুটে মেয়ে একগোছা বই খাতা হাতে করে বেরিয়ে এলো। গলিটা সরু, দুজন লোক পাশাপাশি যেতে পারে না। কাজে শিবু মেয়েটিকে পথ ছেড়ে দিয়ে একটু পাশ কাটিয়ে দাঁড়াল। অধর প্রান্তে একটু স্নিগ্ধ মধুর হাসি ফুটিয়ে মেয়েটি একবার চকিতের জন্য শিবুর মুখের দিকে চেয়ে গাড়িতে গিয়ে উঠল। দুটি কালো চোখের সেই নিমেষের নয়নপাতে অনেকখানি ধন্যবাদ নিবেদন করা ছিল। শিবু মুগ্ধ হয়ে দীর্ঘক্ষণ সে অজগর গাড়িখানার চলে যাওয়ার পথে পলকহীন চোখে চেয়ে রইল। কিন্তু ওই এক গাড়ি মেয়ের মধ্যে পাশের বাড়ির সে মেয়েটি যে কোথায় হারিয়ে গেল শিবু আর তাকে খুঁজে পেল না। তার বদলে ৫-৭ জোড়া চশমা পরা চোখ গাড়ির ভেতরের অন্ধকার থেকে তার দৃষ্টির সামনে যেন চকচক করে উঠল। শিবু অপ্রস্তুতের মতো চোখ ফিরিয়ে নিল, কিন্তু সে দিগ্গজ গাড়িখানা তখন একটা মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেছে। শিবু সেদিন কেমন যেন একটু মনমরা হয়ে কলেজে চলে গেল। এমনি করেই শিবুর সঙ্গে নীলার প্রথম দেখা হয়েছিল সে একদিন দৈবাত। তারপর থেকে রোজই হয়, কিন্তু আর দৈবাত নয়। বেথুন কলেজের গাড়ির আওয়াজ পেলেই শিবুর কলেজ যাবার সময় হয়ে যেত। কিন্তু নীলা যতক্ষণ না বেরিয়ে এসে গাড়িতে উঠত ততক্ষণ সে কিছুতেই আর তাদের বাড়ির সামনের সেই ছোট্ট গলিটা পার হয়ে যেতে পারত না। কাজে কাজে তাদের দুজনের এখন প্রত্যহই দেখা হওয়াটা একটা নিশ্চিত ব্যাপার হয়ে উঠেছিল। কেবল রবিবার ও ছুটির দিন হলে শিবু এই মেয়েটির দেখা পেত না। ছুটির দিন এগিয়ে আসত শুধু যেন শিবুকেই সাজা দেবার জন্য। অদর্শনের যন্ত্রণা তাকে এমনি কাতর ও অধীর করে তুলত যে বারান্দার সারি সারি নীল চিকগুলোর দিকে চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে সে অনেক সময় ভাবত যা হোক একটা কিছু ছুতো করে একবার পাশের বাড়িতে ছুটে গিয়ে মেয়েটিকে দেখে আসি। কিন্তু বেচারে সাহসে কুলোতো না। দরজার সামনে যে দারোয়ান বসে কেবলই হাতের তালুতে রোগড়ে খৈনি খেত ও তুলসীদাসী রামায়ণ পড়ত তাকে সেও তত ভয় করত না। কিন্তু ওই বাড়িখানার চারিদিকে এমন একটা কলঙ্কের কাটা দেওয়া কুৎসার বেড়া বেঁধে দেওয়া হয়েছিল যে শিবুর সেটা কিছুতেই ডিঙিয়ে যেতে সাহস হতো না। একদিন বাড়ি থেকে বেরোতে নীলার একটু দেরি হয়ে গিয়েছিল।
গাড়ি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বলে সে একটু তাড়াতাড়ি এগিয়ে প্রায় ছুটেই গাড়িতে উঠতে যাচ্ছিল। এমন সময় তার খাতার ভেতর থেকে ফাউন্টেন পেনটা ছিটকে বেরিয়ে মাটিতে পড়ে গেল। শিবু দেখতে পেয়ে কুড়িয়ে নিয়ে গাড়ি দরজার কাছে দৌড়ে গিয়ে সেটা নীলাকে দিয়ে এলো। নীলা সেটা হাত বাড়িয়ে নেওয়ার সময় এমন সুন্দর হেসে কৃতজ্ঞ চোখে চেয়ে শিবুকে মিহি মিষ্টি গলায় ধন্যবাদ দিল যে শিবুর মন দেহ একটা চরিতার্থতার আনন্দে যেন পরিপূর্ণ হয়ে গেল। ওদিকে গাড়িশুদ্ধ মেয়ে কলরব করে নীলাকে জিজ্ঞাসা করল, হো কে ভাই? অত সুন্দর ছেলেটি বুঝি তোমার দাদা? নীলা একটু ইতস্তত করে বলল, হ্যাঁ। এমনি করেই তাদের প্রথম আলাপ পরিচয় হয়েছিল। তারপর কি একটা ছুটির দিনে নীলার অদর্শনে কাতর শিবু বাড়ি তার তিষ্ঠতে না পেরে বিকেলের দিকে তার ইউনিফর্মটা পাট করে বগলে নিয়ে মাঠে খেলতে যাবার জন্য বেরিয়ে পড়ল। গলিতে নেমেই দেখে নীলা আসছে। আজ আর স্কুলের পোশাক নয়, চমৎকার বেশভূষা, জরির গুল বসানো ঢাকাই শাড়ি ব্রাহ্মিকা ধরনে পরা, গায়ে সেই রকমেরই একটি ব্লাউজ, নিভাঁজ কালো এলো চুলের গোছা পরিপুষ্ট পিঠখানি ছাপিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাথার দুপাশে চুলের গায়ে দুটি সুন্দর ক্লিপ আটা, হাতে একটি ঝকঝকে নতুন এসরাজ। হঠাৎ শিবু সামনে এসে পড়াতে নীলা পথের মাঝে থমকে দাঁড়িয়ে গিয়েছিল। রূপসী নীলার সেই কুন্দেন্দু তুষার হাড় ধবলা বিনাপানি মূর্তি দেখে মুগ্ধ চমৎকৃত শিবনাথের হাত থেকে ইউনিফর্মের মোড়কটা মাটিতে পড়ে গেল। শিবুর কিন্তু সেদিকে খেয়াল ছিল না। নীলা দেখতে পেয়ে হেঁট হয়ে সেটা কুড়িয়ে নিয়ে শিবুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার এটা কি পড়ে গেল? শিবু চমকে উঠে হ্যাঁ বলে হাত বাড়াল। নীলা সেটা ফিরিয়ে দেবার আগে একটু ঘুরিয়ে ফিরে দেখে বলল, আপনি কোন টিমে খেলেন? ইউনিফর্মের মোড়কটার গা থেকে ধুলো ছাড়তে ছাড়তে শিবু বলল, আমাদের কলেজ টিমে। আজ বুঝি খেলা আছে? হ্যাঁ। তবে আসুন না, আপনাকে মাঠে নামিয়ে দিয়ে যাই। আমি তো ওই দিকে যাচ্ছি। কোন দিকে? আমাদের গান বাজনার স্কুলে। আপনি গান বাজনাও শিখছেন? শিবনাথের চোখে মুখে একটা সপ্রশংস বিস্ময় ফুটে উঠল। নীলা একটু লজ্জিত হয়ে বলল, এই একটু আধটু, তাও দায়ে পড়ে। দিদির ইচ্ছে, জামাইবাবুর শখ, কি করি বলুন? তাই ও পাঠটাও পড়তে যেতে হচ্ছে। বলতে বলতে নীলা তার বাঁ হাতটি লীলায়িত ভঙ্গিতে তুলে মৃণাল মণিবন্ধে বাঁধা সোনার হাতঘড়িটির দিকে চকিতে একবার চেয়ে দেখে বলল, আসুন, আর সময় নেই কিন্তু। নীলা গাড়ির দিকে এগিয়ে চলল। শিব একবার সব হয়ে তাদের বাড়ির দিকে চেয়ে দেখে কলের পুতুলের মতো নীলার পিছু পিছু গিয়ে টুক করে গাড়িতে উঠে পড়ল। নীলা তাকে এদিকের সিটে বসবার জন্য অনেক পিড়াপিড়ি করা সত্ত্বেও শিব উঠে সামনের সিটে বসে পড়েছিল। নীলা গাড়িতে উঠবার সময় হাতের এসরাজটা শিবুর দিকে বাড়িয়ে দিল। শিব অত্যন্ত আগ্রহের সঙ্গে দুহাত বাড়িয়ে ঝুঁকে পড়ে সেটাকে সযত্নে বুকের ওপর তুলে নিল। সস্নেহে সেটার গায়ে হাত বুলিয়ে বলল, আপনার এসরাজটা তো ভারী চমৎকার। নীলা গাড়িতে উঠে বসে হাঁকাতে বলি দিয়ে প্রশ্ন করল, আপনি কি বাজাতে জানেন? ঘাড় হেট করে শিবু বলল, সামান্য রকম, মোটে মাস 2-3 খাঁ সাহেবের বাড়িতে শিখতে গেছিলুম, কিন্তু পড়াশোনার ক্ষতি হবে বলে দাদা বারণ করলেন, তাই আর ওটা ভালো করে শেখা হলো না। আপনি বেশ ভালো বাজাতে শিখেছেন বোধ হয়। রাম, কেবল দিদির দ্বারায় মাঝে মাঝে একটু একটু ছড়ি টানি, তা ওই স্কুলে গিয়ে। বাড়িতে এসে আর আমি একে ছুঁই না। কেন, আপনি কি গান বাজনা পছন্দ করেন না? পছন্দ করলে বা কি হবে, আপনিও যেমন। আমাদের দেশে গৃহস্থ মেয়েদের গান বাজনা শেখা একটা বিড়ম্বনা বই তো নয়। সংসারে কাজকর্ম নিয়ে, ছেলে মেয়ে মানুষ করা নিয়ে তাদের দিনরাত এমন ব্যস্ত থাকতে হয় যে এই রসটুকু উপভোগ করবার তারা ফুরসতি পায় না।
তাছাড়া আমাদের হিঁদুর ঘরে আবার গুরুজনেরা উপস্থিত থাকলে ওটা তো একরকম নিষিদ্ধ ব্যাপার বলে বিবেচিত হয়। এই বলে নীলা একটু মৃদু হাসল। শিবু সে হাসিতে যোগ দিয়ে বলল, আপনি যা বলছেন সে কথা ঠিক। তা তো বুঝলুম, কিন্তু আমাদের সমাজের এগুলো কতগুলো অন্যায় বলুন তো। সারাদিনের খাটুনির পর একটু অবসর পেলে আমরা যদি খানিকটা গান বাজনা নিয়ে আমোদ করি, তাতে দোষটা যে কি আমি তা বুঝতে পারি না। দোষগুণ যদি বিচার করে দেখা হতো তাহলে বোধহয় পুরুষেরা মেয়েদের এতটা কড়া শাসনে রাখতে পারত না। আপনি হয়তো জানেন না, এসব বিষয়ে পুরুষ অভিভাবকদের চেয়ে বাড়ির সেকেলে গিন্নিরা বেশি আপত্তি করেন। তারা স্পষ্টই বলেন ওটা নিতান্ত বেহায়াপনা। হিঁদুর বাড়ির গৃহস্থ ঘরের বৌছি আবার গান বাজনা করবে কি? তারা কি বাইজি? শিব এস্টাজে তার একটা আঙুল ছুঁয়ে দু একটা মৃদু ঝঙ্কার তুলে বলল, তাদের কথা ছেড়ে দিন, তারা অশিক্ষিতা, অনেকের অক্ষর পরিচয় পর্যন্ত নেই। আজকালকার দিনে মেয়েরা যেসব সুবিধে ভোগ করতে পারছে, তখনকার কালে তারা সেসব সুবিধে কখনো পায়নি। কাজে কাজেই তারা স্বভাবতই একটু জেলাস হয়ে ওঠেন। দেখে শুনে সহ্য করতে পারেন না, তাই বাধা দিতে চেষ্টা করেন। গাড়ি চৌরঙ্গি দিয়ে যেতে যেতে একটা বাঁয়ে গলির মুখে যখন মোড় নিতে যাচ্ছিল, নীলা গাড়ি থেকে মুখ বাড়িয়ে বলল, দাহিনা যাও, ময়দান। শিবু তাড়াতাড়ি বলল, না না, কেন কষ্ট করে আবার অতটা যাবেন? আমাকে এখানে নামিয়ে দিলে হবে, ওই তো আমাদের গ্রাউন্ড দেখা যাচ্ছে। নীলা হেসে উঠে বলল, এতটা পথ আপনাকে নিয়ে এলুম, আর ওইটুকু যেতে কি আমাদের ঘোড়া মরে যাবে? শিবু অপ্রতিভ হয়ে বলল, এ গাড়ি ঘোড়া বুঝি আপনাদেরই নিজের? নীলা চট করে এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। একটু ভেবে বলল, আমাদের নিজের মানে আমার নয়, এ সুবোধ বাবুর। তবে তার গাড়ি ঘোড়া লোকজন টাকা কড়ি সবই তো দিদির, কাজেই আমারও ব্যবহার করবার একটা অধিকার আছে। কথাটা শুনে শিবু মনে মনে শিউরে উঠে চুপ করে বসে ভাবতে লাগল। তাই তো, সুবোধ বাবুরই সব। তাহলে পাড়ার লোকেরা যা বলে সেটা সত্যি? ছি ছি, এরা তবে সত্যিই বেশ্যা? সুবোধবাবু এদের মনিব? কি লজ্জার কথা। শিবুর চট করে মনে হলো, তাই তো, আমাকে যদি কেউ এর সঙ্গে এক গাড়িতে দেখে, তাহলে আমি তো আর কারুর কাছে মুখ দেখাতে পারবো না। শিবু গাড়ি থেকে মুখ বাড়িয়ে চিৎকার করে উঠল, সবুর সবুর। গাড়ি দাঁড়াতেই শিবু উঠে পড়ে তার হাতের এসরাজটা গাড়ির গদির উপর হেলিয়ে রেখে টপ করে বাইরে লাফিয়ে পড়ল এবং নীলাকে চট করে একটা নমস্কার করে চললুম বলে পেছন ফিরে মাঠের উপর দিয়ে প্রায় একরকম ছুট দিল। নীলা একটু বিস্মিত হয়ে গাড়ি ঘুরিয়ে নিতে বলল। শিবু সেদিন আর তেমন মন দিয়ে ভালো করে খেলতে পারল না। খেলার শেষে টেন্টের আড্ডাতেও সে তেমন করে যোগ দিতে পারল না। সন্ধ্যার পর সারাটা পথ সে কেবল নীলাদের কথাই ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো। তার বড্ড দুঃখ হচ্ছিল যে অমন সুন্দর মেয়ে কেন বেশ্যা হলো। শিবুর দাদা ভোলানাথ বাড়ির বাইরে রকে বসে একটা মস্ত হুকোয় কাঠের একটা বিঘৎ প্রমাণ লম্বা নল লাগিয়ে তামাক খাচ্ছিলেন এবং সামনের বাড়ির বিধু বাগচির সঙ্গে কলিকালের ছেলেদের বর্তমান বেজাল সম্বন্ধে নানা আলোচনা করছিলেন। শিবু সেদিকে মোটে না চেয়েই বাড়ির ভেতরে ঢুকে পড়ছিল, কিন্তু ঠিক সেই সময়ে দাদা তাকে ডাকলেন, শিবনাথ। শিবু চমকে উঠল। দাদার গলাটা আজ যেন তার কানে অতিরিক্ত গম্ভীর বলে মনে হল। আজ্ঞে, বলে সে ভোলানাথের কাছে এগিয়ে এসে দাঁড়াল। ভোলানাথ হুকোর নল থেকে মুখটি সরিয়ে নিয়ে অত্যন্ত কঠোরভাবে তাকে জানিয়ে দিলেন যে আর কোনোদিন যদি তিনি শোনেন যে শিবনাথকে পাশের বাড়ির মেয়েদের সঙ্গে এক গাড়িতে বেড়াতে যেতে কেউ দেখেছে, তাহলে এ বাড়িতে আর তাকে ঢুকতে দেওয়া হবে না। শিবনাথ মৃদুস্বরে কি একটা জবাব দেবার চেষ্টা করছিল, কিন্তু ভোলানাথ রূঢ় কণ্ঠে তাকে প্রচণ্ড এক ধমক দিয়ে বললেন, এতখানি বয়স হয়েছে তোমার,
এম এ পড়ছো, আর এটা জানতে পারোনি আজও যে পাশের বাড়ির ও দুটো বেশ্যার মেয়ে? একথা শুনে শিবু হঠাৎ একবার কি জানি কেন পাশের বাড়ির চিক ফেলা বারান্দার দিকে চকিতের ন্যায় চেয়ে দেখল। আজ কিন্তু চাইবা মাত্র সেই নীল চিকের ফাঁকে একখানে অতি সুন্দর মুখ সে দেখতে পেল। এ মুখ সে আর কখনো দেখেনি, কিন্তু সে মুখে তখন ঘৃণা, লজ্জা, ক্রোধ, ক্ষোভ সমস্ত যেন একসঙ্গে ফুটে উঠেছিল। শিব অপরাধীর মতো ছুটে বাড়ির মধ্যে পালিয়ে গেল। ভোলানাথ তখন বিধু বাগচিকে বলতে শুরু করলেন, আমাকে বোধহয় এবারে পাড়া ছাড়তে হলো। এমন চোখের সামনে ডাইনিরা যে আমার ভাইগুলোর মাথা চিবিয়ে খাবে, এ আমি দেখতে পারবো না। তারপর শিবুকে ডেকে গাড়িতে তুলে নিয়ে নীলা রেশরাজ হাতে গড়ের মাঠে বেড়াতে যাওয়ার কথা সবিস্তারে বর্ণনা করে তিনি বললেন, এর একটা যদি তোমরা কিছু বিহিত না করো, তাহলে তো ভাই এই 7 পুরুষের ভিটে বেচে আমাকে বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হবে। ঠিক এই সময় গলির মুখে একখানা প্রকাণ্ড মোটর গাড়ি নিঃশব্দে এসে দাঁড়ালো। গাড়ির তীব্র আলোয় শিবুদের সরু গলিটা আলো হয়ে উঠল। সমস্ত পথটা একটা স্নিগ্ধ সৌরভে আমোদিত করে তুলে সুবোধবাবু যখন ভোলানাথের রকের সামনে এসে পড়লেন, ভোলানাথ সসম্মানে উঠে দাঁড়িয়ে হুকোশুদ্ধ হাতে তাকে একটা নমস্কার করে বললেন, আপনার কাছে গরিবদের একটু নিবেদন আছে। সুবোধবাবু দাঁড়িয়ে গেলেন। ভোলানাথ হুকোর নলটায় বার দুই খুব জোরে জোরে শেষ টান দিয়ে খুব খানিকটা চোয়া ধোয়া ছেড়ে খানিকটা কেশে গলাটা ঝেড়ে নিয়ে হুকোটা বিধু বাগচির হাতে দিয়ে বললেন, আপনি বড় লোক, আপনার অগাধ পয়সা, এসব আপনাকে শোভা পেতে পারে, কিন্তু আমাদের মতো গরিব গৃহস্থের ছেলেগুলো মাটি হয়ে যায়, এইটি কি আপনার ইচ্ছে? সুবোধবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? ভোলানাথ তার অভিযোগ ব্যক্ত করতে গিয়ে যেমন একবার তার প্রতিবেশিনীদের উল্লেখ করে ফেলেছেন বেশ্যার মেয়ে, সুবোধবাবু তৎক্ষণাৎ তাকে তীব্র তিরস্কার করে বললেন, ওদের জননী সতী লক্ষ্মী ছিলেন, তিনি সম্ভ্রান্ত ঘরের কন্যা ছিলেন। তার সম্বন্ধে এবং আপনার প্রতিবেশিনীদের সম্বন্ধে আপনি যখনই কিছু বলবেন বেশ সংযত ভদ্রভাবে এবং তাদের উপযুক্ত সম্মান রেখে কথা বলবেন। ভোলানাথ হঠাৎ উত্তেজিত হয়ে উঠে বললেন, তা হয়তো তারা হতে পারেন, কিন্তু উপস্থিত ওদের 2 বোনের পেশাটা কি তা জানতে পারার লোকের কারোর বাকি নেই। সুতরাং বাধা দিয়ে সুবোধবাবু বললেন, মাপ করবেন, আপনি কিচ্ছু জানেন না। ওদের 2 বোনদের মধ্যে জ্যেষ্ঠা হচ্ছেন আমার স্ত্রী, কনিষ্ঠা এখন অবিবাহিতা। ভোলানাথ রুক্ষভাবে বললেন, ওসব আর আমাদের শেখাবেন না, আমরা ওসব জানি। একেবারে নেহাত দেহাতি লোক মনে করবেন না। 7 পুরুষ কলকাতায় বাস করছি, আপনার মতো বড় লোকও ঢের দেখেছি। ছোট বোনটার চটপট একটা গতি করুন, নইলে তিনি যে আমার ভাইগুলির মাথা খাবেন তা হতে দিচ্ছি নে। হয় আমি এ পাড়া ছাড়ব, আর নয় আপনার মেয়ে মানুষদের এ পাড়া ছাড়া করব। তবে আমার নাম ভোলানাথ চাটুর্যে, এই বলে রাখলুম। আপনার মতো অভদ্র ইতর লোকগুলো যাতে এ পাড়া থেকে শীঘ্র দূর হয়, আমিও সেই ব্যবস্থা করব জানবেন। অত্যন্ত অবজ্ঞার সঙ্গে এই কথাগুলো বলে সুবোধবাবু বাড়ির মধ্যে চলে গেলেন। বিধু বাগচি বলল, কাজটা ভালো করলে না দাদা, বড়লোকের সঙ্গে বিবাদ রাখা উচিত নয়। সে ছোটবেলায় পড়া মৃৎপাত্র কাৎস্যপাত্রের গল্পটা কি মনে নেই? আরে রেখে দাও তোমার বড় লোক, ভয় করতে হয় তোমরা করো গে, ভোলা চাটুর্যে কাউকে কেয়ার করে না। বলতে বলতে ভোলানাথ তো হুকো নিয়ে বাড়ির ভেতর চলে গেল। কলেজে যাবার সময় গলির মধ্যে শিবনাথ ও নীলার যে প্রত্যহী দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হয়, পাড়ার কারোর কাছে সেই খবরটা চাপা ছিল না। সুতরাং ভোলানাথও যথাসময়ে সংবাদ অবগত হয়েছিলেন। কাজে কাজেই তিনি পরের দিন থেকে অফিস যাবার সময় নিজে ভায়াকে সঙ্গে করে কলেজে পৌঁছে দিয়ে আসবার প্রস্তাব করলেন। শিবনাথ বলল, দাদা, সে কীরকম করে হবে? আমাদের তো কিছু ঠিক নেই, কোনো দিন 12টায় ক্লাস, কোনো দিন 2টোয় ক্লাস, সব দিন তো 10টায় ক্লাস থাকে না। ভোলানাথ বললেন, বেশ,
যেদিন 10টায় ক্লাস থাকবে সেদিন আমার সঙ্গে কলেজে যাবি, আর যেদিন বেলায় গেলে চলবে সেদিন বাড়িতে বসে থাকবি, যতক্ষণ না ওই বেবুসে মেয়েটা স্কুলে বেড়ে যায়। নইলে তোকে আমি বাইরের কোনো কলেজে ট্রান্সফার করে দেব। অগত্যা শিবনাথকে এ প্রস্তাবে সম্মত হতে হলো। ফলে নীলার সঙ্গে তার দেখাশোনাটা এখন সকালে না হয়ে বিকেলে শুরু হলো। অর্থাৎ কলেজ থেকে ফিরে শিবনাথ আর বাড়িতে ঢুকত না। 4টের পর থেকে গলির মুখে বড় রাস্তার ধারে বেথুন কলেজের গাড়ির জন্য অপেক্ষা করত। কিছুদিন পরে এটাও জানাজানি হয়ে গেল। ভোলানাথ একদিন শিবুকে ডেকে বললেন, দেখো, ছোট ছেলের মতো রোজ রোজ এমন করে তোমায় ডেকে ডেকে শাসন করতে আমার লজ্জা করে। বড় ভাইয়ের কথাটা অগ্রাহ্য করা কি তোমার উচিত? তবে আর তোমায় এত লেখাপড়া শেখালুম কি জন্য? ভদ্রলোকের ছেলে হয়ে তোমার বেশ্যার মেয়েদের সঙ্গে মিশতে লজ্জা করে না একটু? শুনলুম নাকি বুড়ো ছেলে তুমি কলেজ পালিয়ে এসে মেয়েটার সঙ্গে দেখা করো। শিবু গম্ভীরভাবে বলল, দাদা, ওরা বেশ্যা নয়। ভোলানা দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠল, না তা কি আর, ওরা হচ্ছে খরদারমা গোসাই। শিবু বলল, ওরা ভদ্রমহিলা। হ্যাঁ, একেবারে কুলোবালা। তুই আমার চেয়ে জানিস কি না? কে বলেছে তোকে ওরা বেশ্যা নয়? না দাদা, নয়। সে কি রে হতভাগা, পাড়াশুদ্ধ লোক যে কথা জানে তুই তা জানিস নি আজও? পাড়াশুদ্ধ লোক ভুল জানে দাদা। আমিও সেই ভুলে ওই মেয়েটিকে একদিন আপনার চেয়েও ঢের বেশি অপমান করেছিলুম। লিখে দিয়েছিলুম, তোমরা বেশ্যা, তোমাদের সঙ্গে আমি পরিচয় রাখতে ইচ্ছে করিনি। তারই উত্তরে সেদিন প্রথম ওদের প্রকৃত পরিচয় জানতে পারলুম। ওরা যে কত মহৎ, কত উদার, সে আপনার ধারণা হবে না। ভোলানাথ মনে মনে বললেন, হ্যাঁ, মরেছ দেখছি একেবারে। প্রকাশ্যে বললেন, ওদের প্রকৃত পরিচয় কি তুমি ওদের কাছ থেকে সংগ্রহ করেছ শিবু? শিবু বলল, নীলা আমায় বলেছে। নীলা? নীলা আবার কে? ছোট বোনের নামই তো নীলা, আর ওর দিদির নাম ইলা। বটে, আজকাল ওরা নামও নিচ্ছে সব অন্যরকম দেখছি। আমাদের সময় নাম শুনতুম পান্না, ফিরোজা, মতি বিবি, এইসব। আহ, কি বলছেন আপনি ওসব? ভদ্রলোকের মেয়েদের অপমান করবেন না দাদা। শিবুর চোখে মুখে একটা বিরক্ত ও ঘৃণা ফুটে উঠল। ভোলানাথ সেটা লক্ষ্য করে আর কিছু বললেন না। মনে মনে ভাইটির জন্য শঙ্কিত হয়ে উঠলেন। ভাবলেন, ডাইনিরা ছোড়াটাকে ভালো মানুষ পেয়ে গেঁথে ফেলেছে দেখছি। শিবু বলল, আপনি যদি ওদের পরিচয় শোনেন তাহলে বুঝতে পারবেন যে ওদের প্রতি আপনি কত বড় অবিচার করছেন। ভোলানাথ বললেন, ওদের মুখে ওদের পরিচয় শুনে বিশ্বাস করবার মতো বয়স আর আমার নেই, বুঝলে? তোমাকে আমার এই শেষ অনুরোধ যে ওদের সংস্রব তুমি ত্যাগ করো, নইলে তোমার ভবিষ্যৎ বড় বিস্ময় হয়ে উঠবে শিবু। ম্যাট্রিকুলেশন পরীক্ষা হয়ে যাবার পর নীলার স্কুলে যেত না। কাজে কাজে শিবনাথের সঙ্গে তার দেখা সাক্ষাৎও আজকাল আর বড় একটা হয় না। ইতিমধ্যে একদিন মোটঘাট বেঁধে ইলারা বাড়িতে চাবি দিয়ে কোথায় হাওয়া খেতে চলে গেল। ভোলানাথ হাঁপ ছেড়ে বাঁচলেন। ভাবলেন, যাক, আপদ গেল। এবার দেখে শুনে ভাইয়ের একটা বিয়ে দিতে পারলেই নিশ্চিন্ত হওয়া যায়। কিন্তু ভোলানাথের কানে এই খবরটা আর গিয়ে পৌঁছল না যে পাশের বাড়ির আপদবালাইরা উপস্থিত কিছুদিনের জন্য স্থানান্তরে গেলেও ভাইয়ের সঙ্গে তাদের যোগসূত্র ছিন্ন হয়নি। শিবনাথ যে রাত্রি জেগে আজকাল রোজ 8 পাতা করে চিঠি লিখছে নীলাকে, এবং নীলা যে সেই সুদূর মুসৌরি পাহাড়ের কোল থেকে প্রায় প্রতি সপ্তাহে পত্রপুটে ভরে তার আনন্দ অঞ্জলি শিবনাথের কাছে পৌঁছে দিচ্ছে, এর কোনো সন্ধানই ভোলানাথ পাননি। তিনি এখন প্রায় প্রতি রবিবারেই হয় বালি, নয় বেহালা, নয় বেলঘরেতে শিবনাথের জন্য পাত্রী দেখে ঘুরে বেড়াচ্ছেন। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। একটিও পাত্রী কিন্তু ভোলানাথ এখনো পর্যন্ত মনোনীত করে উঠতে পারলেন না। যেখানে মেয়ে পছন্দ হয় সেখানে তারা এমএ পড়া ছেলের উপযুক্ত দক্ষিণা দিতে অক্ষম। যেখানে পাওনার প্রতিশ্রুতি খুব বেশি পাওয়া যায় সেখানে কন্যাটি একেবারে যেন সাক্ষাৎ বিভীষিকা। ভাইয়ের জন্য ভোলানাথ কোথাও একত্রে কামিনী কাঞ্চনের অপূর্ব সমাবেশ
আবিষ্কার করতে পারছিলেন না। অবশ্য তার চেষ্টারও কোনো ত্রুটি ছিল না। বিশেষ যেদিন অফিস থেকে এসে দেখলেন যে পাশের বাড়িতে আবার আলো জ্বলছে এবং দেউড়িতে সেই দারোয়ানটি পুনরায় তুলসী দাস ভাঁজতে শুরু করেছে, তিনি পাত্রীর সন্ধানে সেদিন থেকে একান্তভাবে তৎপর হয়ে উঠলেন। নীলারা ফিরেছে, কিন্তু শিবনাথের সঙ্গে এখনো দেখা হয়নি। শিবনাথ দেখা করবার জন্য অত্যন্ত উৎসুক হয়ে উঠেছিল, কিন্তু দাদার ভয়ে তার কিছুতে সাহস হচ্ছিল না। হঠাৎ একদিন একটি অভাবনীয় সুযোগ এসে গেল। সেদিন গেজেটে ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফলাফল বেরিয়েছিল। শিবনাথের ছোট ভাই শম্ভুনাথও এবার ম্যাট্রিক দিয়েছিল। শিবনাথ তাই একখানা গেজেট কিনে এনে রকে বসে দেখছিল। তার আশেপাশে শম্ভুনাথ এবং পাড়ার আরও অনেকগুলি ম্যাট্রিকের আসামি ছেলে ভিড় জমিয়ে তুলেছিল। মহা একটা কলরব চলছিল। সেই সময় পাশের বাড়ির দারোয়ান এসে একটা লম্বা সেলাম ঠুকে শিবনাথের হাতে একখানা চিঠি দিল। চিঠির উপর নীল পেন্সিলে নীলার হাতের মতির হরফে দেখে গেজেটখানা শম্ভুর হাতে দিয়ে শিবনাথ তাড়াতাড়ি চিঠিখানা খুলে পড়ল। নীলা লিখেছে, পাশের খবরটা জানবার জন্য পাশের বাড়িতে আর একটি প্রাণীও যে বিশেষ উৎসুক হয়ে আছে সে কথাটিকে স্মরণ করিয়ে দিতে পারি। গেজেটখানা নিয়ে যদি একটিবার দয়া করে আমাদের বাড়িতে আসেন তাহলে বিশেষ অনুগৃহীতা হব। ইতি নীলা। শম্ভুর হাত থেকে ছো মেরে কাগজখানে কেড়ে নিয়ে রকের ধারে জমায়েত সমস্ত ছেলেদের অবাক করে দিয়ে শিবনাথ চক্ষের পলকে পাশের বাড়িতে ঢুকে পড়ল। নীলা তার জন্য নিচে নেমে এসে অপেক্ষা করছিল। পরম সমাদরে শিবনাথকে সে অভ্যর্থনা করে নিল। দুটি কোমল কোরক তুল্য কমনীয় করপুট জোর করে কপালে ঠেকিয়ে সুন্দর একটি নমস্কার করে নীলা শিবনাথের কুশল জিজ্ঞাসা করল এবং সঙ্গে করে একেবারে উপরে নিয়ে গিয়ে নিজের পড়বার ঘরটিতে এনে আপনার বসবার ইজি চেয়ারখানি আঁচল দিয়ে ঝেড়ে তাকে বসতে দিল। আরেকখানা চেয়ার টেনে শিবনাথের কাছে এগিয়ে নিয়ে এসে নিজে তাতে বসল এবং স্নিগ্ধ হাস্যে অধর প্রান্ত রঞ্জিত করে জিজ্ঞাসা করল, দেখলেন ছাপার হরফে এই বদখত নামটা কি বেরিয়েছে? শিবনাথ মহা অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো নীলার নামটা আছে কি না এখনো দেখেনি, অথচ নীলা ঠিক করে বসে আছে যে সে তার নামটা নিশ্চয় দেখেছে। শিবু কি বলবে ভাবছে এমন সময় নীলা বলল, নেই বুঝি? শিবু তাড়াতাড়ি বলল, এইমাত্র কাগজখানা কিনে এনেছি, আনতে না আনতেই ওরা সব কাড়াকাড়ি শুরু করে দিল, আমি এখনো এক পাতাও দেখবার সময় পাইনি। নীলা চেয়ার ছেড়ে উঠে পড়ে শিবুর হাত থেকে গেজেটখানা কেড়ে নিয়ে বলল, তাই বলুন, চুপ করে আছেন দেখে আমি একেবারে দমে গেছিলুম। ঝড়ের বেগে নীলা গেজেটখানার পাতার পর পাতা উল্টে যেতে লাগল। তার চোখের চঞ্চল দৃষ্টি গেজেটের প্রত্যেক পাতার উপর থেকে নিচে পর্যন্ত নেচে বেড়াচ্ছিল। হঠাৎ এক জায়গায় স্থির হয়ে সে বলে উঠল, হুররে! তারপর টেবিলের উপর থেকে তার মোটা নীল পেন্সিলটা তুলে নিয়ে তার নামটায় দাগ দিয়ে শিবনাথকে দেখতে দিল। শিবনাথ যখন নীলার নামটা পড়ে দেখছে, নীলাও তার পাশে গিয়ে ইজি চেয়ারটার হাতলের উপর ঝুঁকে পড়ে দেখতে লাগল। নীলার একগুচ্ছ কেশ তার কানের পাশ থেকে ঝুলে এসে শিবুর কাঁধের উপর লতিয়ে পড়ল। নীলার শাড়ির প্রান্ত একটুখানি উড়ে শিবুর গায়ে এসে লাগল, আর তার মৃদুতপ্ত নিঃশ্বাসের লঘু স্পর্শ শিবনাথের কপল রোমাঞ্চিত করে তার অন্তরে বাহিরে কিছুর একটা পুলক শিহরণ জাগিয়ে তুলল। শিবু নিষ্পন্দের মতো গেজেটখানার সেই নীল দাগ দেওয়া নামটার দিকে চেয়ে কে স্বপ্ন দেখছিল কে জানে। নীলা জিজ্ঞেস করল, আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? শিবু ঈষৎ যেন চমকে উঠে বলল, কেন বিশ্বাস হবে না কেন? এমন স্পষ্ট লেখা রয়েছে নীলা রায়। শিবুর কথা শেষ হবার আগে নীলার দিদি ইলার গলা পাওয়া গেল। তিনি বললেন, কে এসেছে রে নীলি? বলতে বলতে ইলা সেই ঘরে এসে উপস্থিত হল। নীলা অমনি ফস করে গেজেটখানা শিবুর হাত থেকে টেনে নিয়ে তার দিদির সামনে বাড়িয়ে দিয়ে বলল, চেয়ে দেখো একবার, চক্ষুকর্ণের বিবাদটা ভঞ্জন করে নাও এ বেলা। বড্ড যে বলেছিলে আমি কলাটি পাশ হব,
পড়ে দেখো, ফার্স্ট ডিভিশন। ইলা পড়ে দেখে বলল, তাই তো রে, এ যে তোরই নাম দেখছি। সত্যিই তবে পাশ হয়ে গেলি না কিরে নীলি? ওই দেখুন শিবুবাবু, দিদিও ঠিক আপনারই মতো কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে আমি পাশ করেছি। সুবোধবাবু যেদিন ইউনিভার্সিটি থেকে খবর এনে দিল, দিদি হেসে উড়িয়ে দিল, বলল ভুল হয়েছে, ও আর কোনো নীলা হবে, আমাদের এই নীলা নয়। আজ গেজেটে ছাপা হরফে নাম বেড়েছে, তবুও দিদি সন্দেহ করছে। ইলা আবার জিজ্ঞাসা করল, হ্যাঁ রে নীলি, তবে কি সত্যি পাশ হয়েছিস? নীলা কৃত্রিম ক্রোধ প্রকাশ করে বলল, না না রাম, সত্যি কখনো পাশ হতে পারি? আমি ঘুষ দিয়ে গেজেটে নাম চাপিয়ে নিয়েছি। কি বলেন শিবুবাবু, আপনারও বোধহয় তাই বিশ্বাস? শিবু একটু কুণ্ঠিত হয়ে বলল, কই, আমি তো একবার এরূপ কোনো সন্দেহ কখনো প্রকাশ করেছি বলে মনে পড়ছে না। এতক্ষণে শিবনাথের প্রতি ইলার দৃষ্টি পড়ল। ছোট্ট একটি নমস্কার করে বলল, এই যে আপনি এসেছেন যে, কতক্ষণ? শিবনাথ আশ্চর্য হয়ে ইলাকে প্রতি নমস্কার করে জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে চেনেন? ইলা হেসে বলল, বুড়ো হয়েছি বটে, কিন্তু আমার দৃষ্টিশক্তি এখনও ক্ষীণ হয়নি যে পাশের বাড়ির লোককে চিনতে পারবো না। তাছাড়া নীলার মুখে যে শিবনাথ বাবুটি সুখ্যাতি শুনতে শুনতে কানে আমার তালা ধরে যাবার জোগাড়, তাকে কি সে আমায় না চিনিয়ে দিয়ে ছেড়েছে মনে করেন? একদিন হাত ধরে টেনে এনে সে আমাকে বারান্দার চিক সরিয়ে আপনাকে দেখিয়ে দিল। আমি আপনাকে দেখেই বললুম, এটি তো আমাদের পাশের বাড়ির ছেলে, ওকে আমি অনেকবার দেখেছি। দুটি চোখে অবাক আগ্রহ ভরে নিয়ে এ বারান্দার নীল চিকগুলোর দিকে কতদিন চেয়ে থাকে। এ বলে ইলা ক্ষণকাল চুপ করে রইল। তারপর একটু দুষ্টুমির হাসি হেসে শিবনাথকে জিজ্ঞাসা করল, চিকের দিকে একদৃষ্টে চেয়ে থাকতেন কেন? আমাদের এই নীল চিকগুলো খুব সুন্দর দেখতে না? নীলা হেসে উঠে বলল, দিদি যেন কি, উনি বুঝি চিকের সৌন্দর্য দেখবার জন্যই চেয়ে থাকতেন? ইলা এবার বোনের দিকে চেয়ে বলল, তবে বুঝি তোমাকে একবার দেখতে পাবার লোভেই কাঙালের মতো শিবনাথ বাবুর ব্যাকুল দৃষ্টি এই বারান্দার দিকে প্রত্যহ চোখ পেতে চেয়ে থাকত? শিবনাথ যেন শ্বশুর বাড়িতে আসা নতুন জামাইটির মতো লজ্জায় ঘাড় হেট করে বসে রইল। নীলা তার সুন্দর মুখখানি শরমে রাঙা করে তুলে বলল, যাও, তুমি ভারী দুষ্টু। ইলা শিবনাথের দিকে ফিরে হাসতে হাসতে বলল, আচ্ছা তুমিই বলো তো ভাই, আমার কথা ঠিক কি না? পর মুহূর্তেই শিবনাথকে তুমি বলে ফেলাটা হয়তো অভদ্রতা হয়ে গেল ভেবে ইলা বলল, তোমাকে ভাই আমি ছোট ভাইয়ের মতো দেখি। নীলা তোমায় দাদার মতো ভালোবাসে, সুতরাং তুমি আমাদের স্নেহের পাত্র। তোমায় যদি শিবনাথ বাবু, আপনি মশাই না বলতে পারি, তুমি রাগ করবে না তো? শিবনাথ শুধু বলল, আপনি আমারও দিদি। এ কথাটা শুনে নীলার মনের মধ্যে কেমন একটা অহেতুকি স্ফূর্তি হলো। সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে বলল, দিদি, পাশ করলুম, আমাকে একদিন খাওয়াবে না? ইলার মুখখানি সহসা গম্ভীর হয়ে উঠল। ভারী গলায় বলল, পাশ করে আর কার মাথা কিনলি নীলা? গভর্নমেন্ট অফিসে কি চাকরি করতে যাবি? যেরকম ব্যাপার দেখছি, তোকে বোধহয় শেষটা নার্স কিংবা মিডওয়াইফ হয়ে জীবনটা কাটাতে হবে। এখন থেকে পাড়ায় আমাদের যেরকম সুনাম ডরতে শুরু করেছে, তাতে কোনো ভদ্রলোকের ছেলে যে তোমায় বিয়ে করতে সাহস করবে, আমার তো তা মনে হয় না। শিবু তাড়াতাড়ি বলল, না দিদি, যে শুধু লোকের কথা শুনে বিশ্বাস করবে সে হয়তো ভয় পাবে, কিন্তু যে আপনাদের পরিচয় পাবে সে নীলাকে বিবাহ করা তার একটা সৌভাগ্য বলে মনে করবে। নীলা আস্তে আস্তে উঠে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ইলা বলল, দেখো ভাই, তোমাদের এই কবিত্ব টবিত্ব আমার সত্যিই বলছি একটুও ভালো লাগে না। আমি সাদা কথার মানুষ, সোজাসুজি চলতে ভালোবাসি। নীলা আমার প্রায় 17 পড়ল, আমি একটা সৎপাত্র দেখে ওর বিয়ে দিতে চাই। আমাদের বাঙালির ঘরের মেয়ে 17-18 বছরের বেশি থুবড়ি করে রাখা ঠিক নয়। শিবু খুব উৎসাহের সঙ্গে বলল, আপনি যা বলছেন সে কথা খুব ঠিক, কিন্তু এ বয়সের আগেও কোনো মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়।
অল্প বয়স থেকে সন্তান প্রসব করার দরুন আমাদের দেশের অধিকাংশ মেয়ে জীবনে কখনো আর সুস্থ সবল ও পরিপুষ্ট যৌবন লাভ করতে পারে না। তারা প্রায় চিররুগ্ন হয়ে থাকে, নয় অকালে ইহলীলা সম্বরণ করে। সে তো চোখের উপরই দেখতে পাচ্ছি ভাই, কিন্তু উপায় কি বলো? আমাদের সমাজ যে সেটা মানতে চায় না। যে কারো যুবতী কন্যা অনুরা আছে দেখলে তার নামে দুর্নাম রটায়। সেরকম মূঢ় সমাজের বিধি ব্যবস্থা না মানাই উচিত। না মেনে যে উপায় নেই দাদা। মানুষ তো সমাজ ছাড়া জীব নয়। ছেলে মেয়ের বিয়ে দেবে সে কেমন করে? ছেলে মেয়ে তাদের সুশিক্ষা ও সদ্গুণের জোরে সমাজের বুকের উপর দিয়ে তাদের সত্য ন্যায়ের বিজয় রথ চালিয়ে নিয়ে চলে যাবে। সমাজ বাধ্য হয়ে তাদের নতশিরে মেনে নেবে। তোমার কি সে সাহস আছে? নিশ্চয় আছে। আমি দেখাতে চাই যে আমরা সমাজের দাস নই, প্রভু। তোমার কথা শুনে মনে বেশ জোর পাচ্ছি, কিন্তু আমার অবস্থা যে অন্যরকম ভাই। সমাজ যে আমার ললাটে কলঙ্কিনী ছাপ দিয়ে ছেড়ে দিয়েছে। কথাটা শুনে শিবু একটু চঞ্চল হয়ে উঠল। উত্তেজিতভাবে বলল, কিন্তু আপনি তো কলঙ্কিনী নন। কোন পাষণ্ড বলে? আমি তাদের কথা বিশ্বাস করি নে। শিবুর কথা শুনে ও তার ভাবভঙ্গি দেখে ইলা এবার হেসে ফেলল। বলল, তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর তো সমাজের মত বদলাবে না শিবনাথ। কলঙ্কের অপবাদ একবার কানে এসে পৌঁছলেই হলো। লোকে আর বিচার করে তলিয়ে দেখে না যে সেটা সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব। সে অপবাদ তারা তৎক্ষণাৎ অবিসম্বাদী সত্য বলে চরম সিদ্ধান্ত করে বসে। এই পর্যন্ত বলে ইলা চুপ করে রইল। অনেকক্ষণ আত্মস্থ হয়ে কি যেন ভাবল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর লোকেদেরই বা দোষ কি? চিরদিন সর্বশাস্ত্রের মারফত তারা শিখে আসছে স্ত্রী লোককে অবিশ্বাস করতে, ঘৃণা করতে। নারী নরকের দ্বার, নারী চরিত্র দেবতারও দুর্গেয়। ক্রুরস্থ নারীকেও বিশ্বাস করবে না কখনো। এইসব শিক্ষা ও সংস্কার নিয়ে তো এদেশের ও এই সমাজের পুরুষেরা বড় হচ্ছে। সুতরাং তাদের কাছে নারী আর কি সুবিচার প্রত্যাশা করতে পারে বলো? তাই তো আমার মাঝে মাঝে ভয় হয় যে হয়তো নীলাকে আমরা সুখী করতে পারবো না। আমি এই সমাজের অন্যায় বিধিকে অবজ্ঞা করেছি। সে কি আমাকে তার শাস্তি না দিয়ে ছাড়বে? নিশ্চয় সে কাপুরুষের মতো আমার এই নিরপরাধ নির্দোষ বোনটির কল্যাণের বিরোধী হয়ে আমাকে সাজা দেবে। শিবনাথ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, নীলার জন্য আপনি কিছুমাত্র ভাববেন না। কেউ যদি ওকে গ্রহণ করতে না চায় আমাকে জানাবেন। তোমাকে জানিয়ে কি লাভ? মিছে তোমার মনে কষ্ট দেওয়া বই তো নয়। তুমি ভাই ওকে যেরকম ভালোবাসো শুনেছি, তাতে নিশ্চয় দুঃখের দুঃসংবাদ তোমার প্রাণে খুবই লাগবে। শিবু দু একবার মাথাটা চুলকে নিয়ে বলে ফেলল, আমাকে যদি অযোগ্য পাত্র বলে বিবেচনা না করেন, তাহলে আমি নীলার পানি গ্রহণ করে ধন্য হতে পারি। ইলা এই কথাটাই তার মুখ থেকে এতক্ষণ শুনতে যাচ্ছিল। তবু সে উচ্চ হাস্য করে উঠে বলল, তুমি কি পাগল হয়েছ ভাই? তোমার হাতে যদি ওকে তুলে দিতে পারতুম, তাহলে তার চেয়ে সুখের আর কি হতে পারত বলো? কিন্তু তা যে হবার জো নেই দাদা। নীলিকে মুসৌরিতে লেখা তোমার কবিত্বপূর্ণ চিঠিখানা পড়ে অবধি আমি সেটা অনেক ভেবে দেখেছি। সে হয় না। তোমার দাদাই এ বিবাহের প্রধান বিরোধী হবেন। তুমি কি আর তোমার দাদার মতে বিবাহ করতে পারবে? আর পারলেও সেটা কি করা উচিত? অনুচিতই বা কিসে? তিনি আপনাদের সঠিক পরিচয় জানেন না, একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন। কিন্তু আমি তো আপনাদের সমস্ত ইতিহাস জানি। তাছাড়া আপনাদের এই মিথ্যা কলঙ্ক অপবাদ যদি সত্যও হতো, তাহলে আমি নীলাকে গ্রহণ করতে কিছুমাত্র দ্বিধা করতুম না। যদি... ইলা আগ্রহের সঙ্গে জানতে চাইল, যদি কি? সলজ্জ বিনত মুখে শিবনাথ বলল, যদি জানতে পারতুম যে আমাকে বিবাহ করলে নীলা নিজে সুখী হবে বলে মনে করে। একখানে জাপানি কাঠের রঙিন ট্রের উপর চকচকে চীনেমাটির ফুলকাটা পেয়ালায় গরম চা এবং আর একখানি প্লেটে কিছু জলখাবার সাজিয়ে নিয়ে নীলা সেই ঘরে ফিরে এলো এবং শিবনাথের সামনে অঞ্জলি দেবার মতো দুহাত বাড়িয়ে সেগুলো ধরে বলল, পাশের খবর শুনিয়েছেন, একটু মিষ্টিমুখ করুন।
শিবু বলল, সে হিসেবে আমার ওতে কোনো ক্লেম নেই, কেননা খবরটা আসলে সুবোধবাবুই আগে দিয়েছিলেন। আমি শুধু গেজেটখানা দেখিয়েছি। তবে খেতে আমার কোনো আপত্তি নেই, এইটুকু বলতে পারি। মিষ্টিমুখ করতে আমি খুব মজবুত। বলতে বলতে শিবু এক হাতে চায়ের কাপটি এবং আরেক হাতে জলখাবারের প্লেটটা তুলে নিল। ইলা বলল, শুধু মিষ্টিমুখ করিয়ে ফাঁকি দিলে চলবে না নীলি, শিবনাথকে তোমার মিষ্টি গলার একখানি গানও শুনিয়ে দিতে হবে। নীলা লজ্জায় আরক্ত হয়ে উঠে বলল, আমি বুঝি গাইতে জানি? শিবু বলল, গান না শোনালে কিন্তু আমি জল স্পর্শ করছিনি। এই রইল তোমার চায়ের বাটি আর জলখাবার। অগত্যা নীলা গিয়ে টেবিলে হারমোনিয়ামটা ডালা খুলে ঘাড় বেঁকিয়ে তার বিলোল আঁখি মেলে শিবনাথের দিকে চেয়ে বলে বসল, কিন্তু আপনাকেও একটা গাইতে হবে। শিবু বলল, আচ্ছা। নীলা বলল, কার গান শুনতে আপনার ভালো লাগে বলুন? শিবু বলল, একটিমাত্র লোকের, রবীন্দ্রনাথ ঠাকুর। নীলা হারমোনিয়ামে সুর দিয়ে গান ধরল। আজি গন্ধ বিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে, আজি ক্ষুব্ধ নীলাম্বর মাঝে একে চঞ্চল ক্রন্দন বাজে। শিবনাথ গান শুনতে শুনতে এমনি তন্ময় হয়ে পড়ল যে তার হাতের গরম চায়ের পেয়ালাটা জড়িয়ে জল হয়ে গেল। ইলা শিবনাথকে এ বিষয়ে সচেতন করে দিয়ে বলল, গান শোনার পান করা একসঙ্গে কখনো অভ্যেস না থাকলে এ অসুবিধে হয়। শিবু অপ্রস্তুত হয়ে সেই ঠান্ডা চায়ের বাটিটাই ঢকঢক করে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে জল খাবারে মনোযোগ দিল এবং নীলাকে জিজ্ঞেস করল, সে কোন বনের হরিণ ছিল আমার মনে? এই গানটা জানো? নীলার সুললিত কণ্ঠ সুমধুর তান লয়ে আবার ঝঙ্কৃত হয়ে উঠল। নীলার গান শেষ হবার পর দুই বোনের একান্ত পীড়াপিড়িতে শিবনাথ গাইল, আমার নয়ন ভোলানো এলে শিউলিতলার পাশে পাশে, ঝরা ফুলের রাশে রাশে, শিশিরও ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে। এমনি করে ৩-৪খানা গান শুনে ও শুনিয়ে শিবু যখন বিদায় নিয়ে ফিরল তখন বেলা ১২টা বেজে গেছে। ইলা আসবার সময় বিশেষ করে তাকে বলে দিল, আজ রাত্রে এসে নীলির পাশের খাওয়া খেয়ে যাবে, তোমার নিমন্ত্রণ রইল আমার কাছে। শিবনাথ প্রতিশ্রুতি দিয়ে এলো যে সে নিশ্চয় আসবে। যে গানের সুর কতদিন তাকে বাড়ি থেকে টেনে বার করে এনে পাশের বাড়ির বারান্দার চিকের দিকে চাইয়ে দাঁড় করিয়ে রাখত, তার প্রত্যক্ষ উপভোগের লোভ কি সহজে ত্যাগ করা যায়? তারপরে দুটি মেয়ের এই অকুণ্ঠ ব্যবহার, এ আন্তরিক যত্ন আদর, এ যে শিবনাথের জীবনে এক নতুন আনন্দ আস্বাদের অনুভূতি এনে দিল। নীলার দিদি ইলাকে শিবনাথই প্রথম দেখল। যেমনি সুন্দর দেখতে, তেমনি সুন্দর কথাবার্তা, তেমনি সুন্দর ব্যবহার। কত বা বয়স? ২৫-২৬-এর বেশি নিশ্চয় নয়। শিবুর চেয়ে হয়তো মাত্র ২-১ বছরে বড় হবে, কিন্তু মনে হয় যেন স্নেহে সে তার স্বর্গকথা মায়ের মতো। কথা কয়ে মনে হলো যেন সে কত বড়, আর তার সঙ্গে যেন কতদিনের পরিচয়। এমন পরিপূর্ণ আনন্দ শিবু তার জীবনে আর কোনো দিন পায়নি। বেশ প্রফুল্ল চিত্তেও প্রসন্ন মনে সে বাড়িতে এসে ঢুকল। সদরেই দাদা দাঁড়িয়েছিলেন, জিজ্ঞাসা করলেন, এত বেলা পর্যন্ত কোথায় ছিলি? গম্ভীরভাবে, পাশের বাড়িতে বলে শিবনাথ ভেতরে চলে গেল। ভোলানাথ ভাইয়ের উত্তর শুনে স্তম্ভিত হয়ে গেলেন। বুঝলেন ছোকরা বিগড়েছে, নলে এত বড় স্পর্ধা, এতখানি সাহস সে কোথায় পেল? শীঘ্র যে একটা কড়া রকম কিছু বিহিত করা চাই, ভোলানাথ এ বিষয়ে একেবারে দৃঢ় সংকল্প হয়ে উঠলেন। বিকেলের দিকে শিবনাথ তার নিমন্ত্রণের কথা বৌদিকে জানাতে বৌদি জিজ্ঞাসা করলেন, কোথা গো? অনেক দূর। তবু আমরা কি শুনতে পাইনি? দাদাকে বলবে না বলো? এমন কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারবো না ঠাকুরপো। শিবনাথ একটু ভেবে বলল, আমাদের পাশের বাড়িতে আজ আমার নিমন্ত্রণ হয়েছে, নীলা পাশ হয়েছে,
তাই তার দিদি আজ আমাকে খাওয়াবেন। বৌদির মুখের হাসি মিলিয়ে গেল। তিনি বললেন, ঠাকুরপো, ওদের বাড়ি আর যেও না। ওরকম একটি গাইয়ে বাজিয়ে দেখে সুন্দরী মেয়ের সঙ্গে উনি তোমার বিয়ে দেবেন ঠিক করেছেন। আজ সকালে নাকি তার অবাধ্য হয়ে তুমি পাশের বাড়িতে গিয়েছিলে, তাই উনি বড্ড রাগ করেছিলেন। শুনেছি ও বাড়ির মেয়েরা নাকি ভালো নয়। ভুল শুনেছ বৌদি, ওরা খুব ভালো। না ভাই, পুরুষ মানুষদের মন ভোলাবার জন্য ওরা ওরকম ভালো সেজে থাকে, তারপর তার যথাসর্বস্ব ভোকা দিয়ে নিয়ে তাকে পথের ভিখিরি করে ছেড়ে দেয়। আহ, কি বলছো বৌদি, ওরা বিশিষ্ট ভদ্রলোকের মেয়ে। না, বিশ্বাস করো না ভাই, ওরাও ওই রকম ভদ্রলোকের মেয়ে সেজে থাকে। তুমি যেও না ঠাকুরপো, তোমার যথাসর্বস্ব কেড়ে নেবে। শিবু বলল, সেটাই তো আজ আমার সবচেয়ে বড় দুঃখ বৌদি, যে ওদের দেবার মতো আজ আমার কিছু নেই। আমার যদি কিছু থাকতো তাহলে ওদের কেড়ে নিতে হতো না, আমি নিজেই উপযাচক হয়ে আমার যথাসর্বস্ব ওদের বিলিয়ে দিতুম। দুই চোখ কপালে তুলে বৌদি বললেন, তবে তো তোমার দাদা ঠিকই বলেছেন, ওরা তোমায় গেঁথে ফেলেছে। পরকে আত্মীয় করে নেওয়া, এর মানে যদি তোমাদের শাস্ত্রে গেঁথে ফেলা বলে, তাহলে তোমাদের অনুমান মিথ্যে নয় বৌদি। ওই যে ছেনাল ছুরিটা রোজ স্কুলে যাবার সময় তোমায় ইশারা করে ডাকতো, সেটার সঙ্গে বুঝি তোমার একটু নটখট হয়েছে। ছি ছি বৌদি, তোমরা ভদ্রঘরের মেয়ে হয়ে এসব কি ভাষা ব্যবহার করছো বলো তো? তোমাদের মুখে একটু বাধে না? আহা, রাগ করো কেন ঠাকুরপো? আমি তো আর তোমার সুইট হার্টকে কোনো গাল দিইনি ভাই। অল্প বয়সী মেয়েদের আমাদের মা ঠাকুরমার আমল থেকে ছুরি বলা হয়, ওটা কিছু মন্দ কথা নয়। কিন্তু তুমি তো বৌদি মা ঠাকুরমার আমলের মেয়ে নও। তুমি লেখাপড়া শিখেছ, ইংরেজি জানো, তোমার কি ওসব বর্বর যুগের ভাষার ব্যবহার করা উচিত? বর্বর যুগের ভাষা কি বলছো ঠাকুরপো? ইংরেজিতে তোমরা যাকে বলো গার্লি, আমাদের ছুরি হচ্ছে অনেকটা তাই। তবু আমরা 20 পেরোলে আর কাউকে ও নামে অভিহিত করিনি। কিন্তু ও দেশে জানো তো 40 গার্লি। কিন্তু ওই আরেকটা কথা। শিবর বৌদি হেসে উঠে বলল, ছেনাল কথাতে তোমার আপত্তি হচ্ছে ঠাকুরপো, কিন্তু ইংরেজিতে যদি কোক্যাট বলতুম তাহলে কি তুমি আপত্তি করতে? শিবু বলল, সে তো কোক্যাট নয়, তাছাড়া বাংলায়ও কথাগুলো বড় বিশ্রী শোনায়, তুমি আর ব্যবহার করো না। বৌদি বললেন, আচ্ছা সে না হয় হলো, কিন্তু তোমার দাদা বলেছেন কাল তোমাকে একজনটা দেখতে আসবেন, তুমি সকালে বাড়ি থেকে বেরিয়েও না যেন। শিবনাথের মুখ এবার আরও গম্ভীর হয়ে গেল। বলল, দাদা কি আমাকে কিছু জিজ্ঞাসা না করে আমার বিয়ে দিতে চান নাকি? দাদাকে বলো আমি এমএ পাস না করে বিয়ে করব না। তা বেশ তো, এখন দেখাশুনো এবং আশীর্বাদপত্র সব হয়ে থাক, তারপর এমএ পাসের খবর বেরুলে না হয় 4 হাত এক হবে, এখন ওটা মুলতুবি থাক। আর এমএ পরীক্ষাটা তো বেশি দিন দেরি নেই, সেদিন তো বলছিলে আসছে মাসের গোড়াতেই শুরু হবে। শিবু একটু উত্তেজিত হয়ে বলল, না না, দাদাকে বলো আমি বিয়ে করব না, আর যদি কখনো করি তাহলে ওই পাশের বাড়ির মেয়েটিকে বিয়ে করব। এই কথা বলে পলক না ফেলতে শিবনাথ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। শিবনাথ একেবারে নীলাদের ওখানে নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফিরল যখন, তখন রাত্রি প্রায় 11:30। ভোলানাথ ঘুমিয়েছে, শম্ভু বাইরের ঘরে শুয়েছিল। তাকে শিবনাথ জানলা দিয়ে চাপা গলে আস্তে আস্তে অনেকবার ডাকল, কিন্তু শম্ভুর ঘুম ভাঙল না। দরজা খুলে দিল একটা হারিকেন লণ্ঠন হাতে তার বৌদি এসে। শিবনাথ ঢুকতেই বৌদি বলল, বাকি রাতটুকু তো বাড়িতে থেকে এলে পারতে ঠাকুরপো, নিমন্ত্রণ কি এতক্ষণ ধরে খাচ্ছিলে? কি এত হাতি ঘোড়ে খাওয়ালে শুনি? অপরাধীর মতো নিম্নস্বরে শিবনাথ বলল, খাওয়ার জন্য দেরি হয়নি বৌদি, দেরি হয়ে গেল আজ ওদের সুবোধবাবুর সঙ্গে আলাপ পরিচয় করতে, বড় ভালো লোক। হ্যাঁ, তোমার কাছে তো এখন ওদের বাড়ির বিড়ালটা কুকুরটা পর্যন্ত ভালো লাগবেই, কিন্তু তোমার দাদা যেদিকে কোনো কথা শুনবেন না বললেন, জোর করে তোমার বিয়ে দেবেন বলে কৃতসংকল্প হয়েছেন। এই দেখো বৌদি, আমাদের অভিভাবকদের কত বড় অন্যায়, বিয়ে যে করবে তার মতামতের যেন কিছুই প্রয়োজন নেই,
নিজেদের খেয়াল মতো যেখানে হোক দিয়ে দিলেই হলো। এই জন্য কত যে জীবন এদেশে অসুখী হয়ে যাচ্ছে তার কোনো হিসেব রাখো কি? না ভাই, রাত দুপুরে আমার অত হিসেব নিকেশের সময় নেই। আমরা হিঁদুর মেয়ে, বাপ মা গুরুজন এরা যার হাতে মন্ত্র পড়ে সঁপে দেন তাকে আমরা মনে মনে ইষ্ট দেবতা বলে বরণ করিনি। স্বামী যদি ভালোবাসেন ভাগ্য বলে মানি, আর যদি অবহেলা করেন অদৃষ্টের দোষ দিয়ে মুখ বুজে সারা জীবন শুধু নিজেদের কর্তব্যটুকু করে যাই। শিবনাথ একটু উত্তেজিত হয়ে উঠে বলল, তার কারণ কি জানো বৌদি? ছেলেবেলা থেকে তোমাদের শেখানো হয়েছে যে মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছ তখন তোমার নিজের আর স্বাধীন ইচ্ছে বলে কিছু থাকতে পারে না। তোমরা মেয়ে মানুষ, জগতের অতি হেয় জীব। পুরুষের কৃতদাসী হওয়ার জন্য তোমাদের জন্ম। ছোটবেলায় খেলনা পুতুল বা খাবার দাবার নিয়ে যখন ভাইদের সঙ্গে সমান ভাগের দাবি করতে, তখন থেকে তোমাদের বলে দেওয়া হয়েছে যে মেয়ে মানুষের কিছু চাইতে নেই, নিতে নেই, খেতে নেই, ছুতে নেই। তাদের দয়া করে যা দেওয়া হবে তাই তাদের যথেষ্ট বলে মেনে নিতে হবে। আজন্ম এসব শুনে শুনে আর এরকম ভাবে প্রতিপালিত হয়ে তোমরা তোমাদের স্বাধীন সত্তাটুকু হারিয়ে ফেলেছ। যে নিষ্ঠুর, যে দুশ্চরিত্র, যে ব্যভিচারী ঘটনাচক্রে সে যদি তোমাদের স্বামী হয়, তোমরা অমনি তাকে দেবতার সম্মান দিয়ে বিশ্বদেবতার অপমান করতে একটু ইতস্তত করো না। রক্ষে করো ঠাকুরপো, তোমার বক্তৃতা থামাও। এত রাত্রে বাড়ি একেবারে গোলদিঘি করে তুলেছ দেখছি। তোমার সার কথা আমি বুঝতে পেরেছি, তুমি ওই মেয়েটিকে বিয়ে করতে চাও। নিশ্চয়। তাহলে তোমায় একটা কথা বলে রাখি ভাই, রাগ করো না। আমি ভদ্রঘরের মেয়ে, ভদ্র পরিবারের কুলবধূ। আমি আমার বাড়ির অন্তঃপুরে ওসব মেয়েদের ঢুকতে দিতে পারবো না। সে তোমার অভিরুচি বৌদি, কিন্তু এটা জেনে রেখো যে সে মেয়েটিও ভদ্রবংশের কন্যা এবং স্ত্রীও হবে সে ভদ্রলোকেরই। বেশ, তোমার দাদাকে এসব কথাই জানাবো। শুধু আমার একটি কথা তুমি মনে রেখো ঠাকুরপো, যে এক অজ্ঞাত কুলশীলা কলঙ্কের ছাপ মারা কুলোটার কুহকে মুগ্ধ হয়ে যেন জীবনে সবচেয়ে বড় ভুল করে বসো না। তোমার এ উপদেশ বাহুল্য মাত্র। আমি ওদের খুব ভালো করে জেনেছি বৌদি। তুমি একে গ্রহণ করতে অস্বীকার করলে বটে, কিন্তু আজ যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে তিনি তার সন্তানের মনোনীত পুত্রবধূকে কখনোই প্রত্যাখ্যান করতেন না, এ আমি নিশ্চয় করে বলতে পারি। মা থাকলে আজ কি করতেন না করতেন সে আমি ঠিক বলতে পারিনি। পুত্রস্নেহের বশে হয়তো তুমি যা বলছো তিনি তা করতে পারতেন, কিন্তু তার অবর্তমানে আমাকে যখন এই গৃহের শুভাশুভের ভার নিতে হয়েছে, আমি তখন নিজের শিক্ষা দীক্ষা ধর্ম বিবেক এবং কর্তব্যবুদ্ধি অনুসারে তাদের এ শুদ্ধ অন্তঃপুরের বিশুদ্ধতা রক্ষার জন্য, এ সংসারে কল্যাণ ও এ পরিবারের মঙ্গল বিধানের জন্য যা করা উচিত ও প্রয়োজন বলে মনে করব, তা যতই কঠোর অপ্রিয় হোক পাষাণে বুক বেঁধে আমাকে তা করতেই হবে। যদি এতে তুমি তোমার প্রতি আমার স্নেহের অভাব বোধ করো, আমি নিরুপায়। কিন্তু ঈশ্বর জানেন ঠাকুরপো, যে কি বেদনার অন্তর্দাহ নিয়ে আমাকে সে কাজ করতে হবে। শিবনাথ আর কোনো কথা না বলে শুতে চলে গেল। সকালে খেতে বসে ভোলানাথ শিবুকে বলল, তোমার বৌদির কাছে সব কথা শুনলুম। এরকমটা যে হবে তা আমি পূর্বে আশঙ্কা করেছিলাম। তাই সময় থাকতে তোমার পাশের বাড়ি সংস্রবে থাকতে বিশেষ করে নিষেধ করেছিলুম, কিন্তু তুমি আমার অবাধ্য হয়ে গোপনে ও বাড়িতে যাতায়াত রেখেছিলে। এমনকি কাল নাকি ওদের বাড়িতে রাত্রে নিমন্ত্রণ খেয়ে এসেছ। যাক, সে যা করবার করেছ। এখন বড় হয়েছ, লেখাপড়া শিখেছ, মনে করেছিল মানুষ হয়ে উঠবে। অল্প বয়সে বাবা মারা গেছিলেন, 18 বছরের ছেলে আমি। আমার ঘাড়ে সমস্ত সংসারে ভার এসে পড়েছিল। ইচ্ছে থাকলেও বেশি কিছু লেখাপড়া শেখবার সুযোগ পাইনি, তাই নিজে না খেয়ে না পড়ে তোমাদের ভালো করে কলেজে পড়িয়েছি। কিন্তু এখন বুঝতে পারছি ভুল করেছি। পাশ্চাত্য শিক্ষার দোষে তোমরা নিজেদের ধর্ম সমাজকে হেয়জ্ঞান করতে শিখেছ। পূর্বপুরুষদের কৃত বিধি নিষেধগুলোকে বর্বরত আখ্যা দিয়ে অমান্য করে চলো। কিন্তু আমি মূর্খ মানুষ। আমি আমার বংশের পুরুষ পরম্পরার ধারা, আমার পিতৃ পিতামহদের নির্দেশিত বিধি ব্যবস্থাগুলিকে অস্বীকার করে চলতে পারবো না। তুমি যে কন্যাকে বিবাহ করবে বলে কৃত সংকল্প হয়েছ, তাকে আমি এই গৃহে স্থান দিতে অক্ষম জানবে। তুমি যদি আমার অমতেও কোনো জানিত ভদ্র পরিবারের মেয়েকে বিবাহ করে আনতে, তাহলেও আমি তোমার পত্নীকে আমার পরিবারভুক্ত করে নিতে কিছুমাত্র আপত্তি করতুম না।
কিন্তু এক্ষেত্রে আমি তোমার বদখেয়ালির পোষকতা করে সমাজদ্রোহী হতে পারবো না, কারণ আমার অনেকগুলি পুত্রকন্যা রয়েছে। তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া, তাদের প্রতি অবিচার করা পিতার কর্তব্য নয়। সুতরাং তুমি যদি ওইখানে বিবাহ করাই একেবারে স্থির সিদ্ধান্ত করে থাকো, তাহলে আগে আত্মনির্ভরতা শেখো এবং পত্নীকে নিয়ে পৃথক থাকবার জন্য প্রস্তুত হও। কারণ এবারই আমার সকৃত উপার্জনে প্রস্তুত হলেও এর মালিক তোমার বৌদিদি। তার ইচ্ছে নয় যে ওরূপ কোনো স্ত্রীলোক তুমি এ বাড়িতে এনে রাখো, বুঝলে? শিবনাথ কোনো কথা না বলে নিঃশব্দে আহার করছিল। শেষকালে শুধু একটি জবাব দিল, জি আজ্ঞে। এমএ পরীক্ষা হয়ে যাবার পর শিবু যেদিন আবার নীলাদের বাড়ি বেড়াতে গেল, ইলা এসে কুশল প্রশ্ন করে বলল, ইস, এক্সামিনের পড়া পড়ে পড়ে ভাই আমার রোগা হয়ে গেছে দেখছি। শিবু বলল, হ্যাঁ, বড্ড খাটুনি গেছে। আপনাদের সব খবর কি বলুন? আর আমাদের খবর, তোমাদের পাড়ায় এবার আমাদের ছাড়তে হচ্ছে শিবু। বাড়িওয়ালা আমাদের আর রাখবেন না বলে নোটিশ দিয়েছেন। আর পাড়ার লোকেরা নাকি আমাদের অত্যাচারে ব্যতিব্যস্ত হয়ে সবাই একসঙ্গে সই করে পুলিশ কমিশনারের কাছে এক লম্বা দরখাস্ত করেছে যে আমরা এ পাড়ার একটা পাবলিক নিউইসেন্স হয়ে উঠেছি। পুলিশের লোক সেদিন এসে ইনকোয়ারি করে গেল। তোমার দাদাই নাকি এসবের উদ্যোগী আর প্রধান পাণ্ডা শুনলুম। পুলিশের লোকের কাছে তিনি সবার চেয়ে জোর সাক্ষ্য দিয়েছেন আমাদের বিরুদ্ধে। শিবু বলল, কিছুমাত্র আশ্চর্য নয়, কারণ আমার পরীক্ষার কিছুদিন পূর্বে দাদা একদিন আমাকে ডেকে স্পষ্টই বলে দিয়েছেন পৃথক হয়ে যাবার জন্য। ও বাড়িতে আর আমার স্থান হবে না। অপরাধ আমি এখানে আসি। শিবুর মুখে সমস্ত ব্যাপার শুনে ইলা জিজ্ঞাসা করল, তুমি তাহলে এখন কি করবে মনে করছো? শিবু বলল, সেদিন তো তোমায় বলেছি দিদি, সমস্ত নির্ভর করছে নীলার উপর। সে যদি এক গৃহহারা বিত্তহীন নিঃস্ব দরিদ্রকে বরমাল্য দিতে প্রস্তুত থাকে, তাহলে আমি বিশ্বে অবিচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে একটু দ্বিধাবোধ করব না। পারবে কি ভাই? বড় শক্ত, দেখতে পাচ্ছ তো চোখের উপর আমি একজন ভুক্তভোগী। শিবু বলতে যাচ্ছিল, আপনার পায়ের ধুলো আর আশীর্বাদ মাথায় করে নিয়ে, এমন সময় নীলা সেদিকে আসছে দেখে সে চুপ করে গেল। নীলা এসে বলল, এই যে আপনি কখন এসেছেন চুপি চুপি? বেশ মজার লোক তো। সেদিন বলে পাঠালেন, হ্যাঁ আমার সঙ্গে বায়োস্কোপে যাবেন, অথচ এলেন না। আর আমি আপনার জন্য অপেক্ষা করে বসে রইলুম কতক্ষণ। শেষে কাপড় চোপড় সব খুলে ফেললুম। আপনিও গেলেন না, আমাকেও যেতে দিলেন না। আর আপনাকে নিয়ে আমি কোথাও যাব না। ইলা হাসতে হাসতে বলল, কী করে শিবনাথবাবু আসবে বল? ও যে এখন বিয়ের ভাবনা অস্থির হয়ে পড়েছে। কথাটা শুনে নীলার মুখখানি হঠাৎ একটু যেন বিবর্ণ হয়ে গেল। তবু তারই মধ্যে একটু করুণ হাসি ফুটিয়ে বলল, তাই নাকি? আমাদের নিমন্ত্রণ করবেন তো? দেখবেন লুচিটা ফাঁকি দেবেন না। ইলা বলল, তোমাকে তো এ বিয়েতেও শুধু লুচি খাবার নিমন্ত্রণ করতে আসেনি, তোমাকে গিয়ে যে শিবুর কনে হতে হবে সে নিমন্ত্রণটাও তুমি নেবে কি? নীলা লজ্জায় রাঙা হয়ে উঠল, কোনো উত্তরই দিতে পারল না। ঘাড়টি হেট করে দাঁড়িয়ে রইল। ইলা শিবনাথকে বলল, তোমরা তাহলে দুজনে বোঝাপড়া করো ভাই, আমার অনেক কাজ আছে, আমি চললুম। সেদিন তাদের দুজনে কী কথা হয়েছিল তা কেবল তারা দুজনে ছাড়া আর কেউ জানে না। কিন্তু তারই কিছুদিন পরে শিবনাথ হঠাৎ একদিন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেল। যাবার আগে সে তার ঘরে দাদার নামে একখানা চিঠি লিখে রেখে গেছিল। ভোলানাথ সে চিঠিখানা স্ত্রীকে পড়ে শোনাতে লাগল। শ্রী চরণেশু দাদা, আমি কৃষ্ণনগরের উকিল অনুকূলচন্দ্র রায়ের কনিষ্ঠা কন্যা শ্রীমতী নীলা রায়কে শাস্ত্রমতে বিবাহ করেছি। আপনাদের মত ছিল না বলে আপনাদের জানাইনি। আপনি আমার জন্য চিন্তিত হবেন না। আমি রেঙ্গুন কলেজে একটা প্রফেসরি পেয়ে সস্ত্রীক সেখানে চললুম। প্রণাম জানবেন ও বৌদির চরণে জানাবেন। শম্ভুকে আমার স্নেহাশিস দেবেন। ইতি প্রণত শিবু।
পত্র শুনে ভোলানাথের পত্নী বলে উঠলেন, ও মা, কৃষ্ণনগরের উকিল অনুকূল রায় যে মার পিস্তুত ভাই হতেন, তিনি যে আমাদের মামা। ওহ, ঠিক ঠিক, বটেই তো। তার 2 মেয়ে ছিল পরমা সুন্দরী। বড়টি অল্প বয়সে বিধবা হয়েছিল, কিন্তু মামাবাবু মারা যাবার আগে তার আবার বিয়ে দিয়ে যান। ও হরি, সেই এলি নেলি কি আমাদের পাশে এতদিন ভাড়া ছিল? ও মা, তা কে জানে। ছি ছি ছি, কি লজ্জা। যাই, আমি ওদের সঙ্গে গিয়ে দেখাশুনো করে আসি। ঠাকুরপো নীলা নীলা ইলা ইলা করতো বটে, তখন কে জানে ছাই যে সে আমাদের এলি নেলি। ওই এলিকে বিধবা জেনেও বিয়ে করে নিয়ে গেল এক মস্ত বড় লোক, অ্যাটর্নি সুবোধ বাড়ুজ্জে। অবশ্য সেও দোজপক্ষের, কিন্তু শুনেছি তার বয়স বেশি নয়, দেখতেও কার্তিকের মতো, স্বভাব চরিত্র ভালো। কিন্তু প্রথম পক্ষের একটি ছেলে আর একটি মেয়ে আছে বলে এলিকে বিয়ে করে বাড়িতে এনে রাখিনি। ওদের নাকি বড় কড়া সমাজ, পাছের পর ছেলে মেয়ের বিয়ে দিতে কষ্ট হয় বলে এলিকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে রেখেছে। কে জানে সে আমাদের পাশে রয়েছে। যাই, দেখাশুনো করে আসি, কতদিন তাদের দেখিনি। পত্নীকে পাশের বাড়িতে যেতে উদ্যত দেখে ভোলানাথ গম্ভীরভাবে বললেন, আমি তাদের নামে অপবাদ দিয়ে পুলিশের সাহায্যে ভদ্রলোকের পাড়া থেকে তাদের তুলে দিয়েছি। পাশের বাড়িতে তারা নেই। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্র দেবের লেখে একটি গল্প, অপবাদ। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।